আপনাদের স্বাগত। আমি অরিন্দম চ্যাটার্জি আপনাদের বায়োলজি বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং সেই বায়োলজি বিষয় নিয়ে আলোচনায় আপনারা প্রথম পর্বটা যদি দেখে থাকেন সেখানে সেল সম্পর্কিত কিছু বক্তব্য বলা আছে, কিছু স্ট্যাটিক জিকে দেওয়া আছে এবং তারপরে করোনা ভাইরাস তার যে লক্ষণ তারা কীভাবে শরীরের মধ্যে ঢুকছে, ACE2 বা TRPSS এই সমস্ত যে জিনিসগুলো আছে বা এস প্রোটিন এ সম্পর্কে হয়তো আপনারা পিছনের ভিডিওতে বা আগের ভিডিওতে দেখে কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে সেল কীরকম হয়। স্লাইডেন সোয়ানের সেল থিওরি আপনারা হয়তো জেনেছেন। আজকে সেই সেলের আমরা ভেতরে ঢুকবো, এটাই হবে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আসুন শুরু করা যাক। সেল বায়োলজি আজকে যে পার্ট 2টা আমরা দেখতে পাচ্ছি সেখানে আজকে আমাদের বিষয়বস্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে যে 5টা টপিক পড়লে। প্রথম টপিকটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল ভার্সেস ইউক্যারিওটিক সেল। সেকেন্ড টপিক হচ্ছে কম্পোনেন্ট অফ সেল, কম্পোনেন্ট অফ সেলের মধ্যে সব কিছু পড়বে। থার্ড হচ্ছে সেল বাউন্ডারি। এবার আমরা ডিটেলসে ঢুকবো। কম্পোনেন্ট অফ সেলের মধ্যে আমরা একটা ইন্ডেক্স টাইপের ফর্ম করেছি বা একটা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। একবারে ওটা দেখলেই মনে পড়বে যে সেলের মধ্যে কী কী জিনিস আছে। এরপরে আমরা ইন্ডিভিজুয়ালে ঢুকছি, সেলের যে বাউন্ডারির মধ্যে কী কী বিষয়বস্তু আছে, যেমন সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন, সেগুলোর ফাংশনগুলো জানা খুব দরকার, সেগুলো আমরা পড়বো। ফোর্থ হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যে সেলগুলো আছে, মানে সেল অর্গানালি অ্যান্ড সেল ইনক্লুশন, এবং সেই সেল অর্গানালির মধ্যে বাউন্ডেড মানে মেমব্রেন বাউন্ড অ্যান্ড নন মেমব্রেনাস কিছু সেল অর্গানালি আছে, কিছু মেমব্রেন বাউন্ডের মধ্যে ডাবল মেমব্রেন অ্যান্ড সিঙ্গেল মেমব্রেন আছে। সে সমস্ত বিষয়গুলো আমরা এই টপিকটার মধ্যে দেখব। অ্যান্ড ফিফথ টপিক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে আমরা আলোচনা করব এবং সর্বশেষে একটি টপিক থেকে যায়, সেটা হচ্ছে অ্যানিমাল সেল ভার্সেস প্লান্ট সেল, তার পার্থক্যটা কী সেইটা আমরা একদম শেষে দেখে নেব। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক ভার্সেস প্রোক্যারিওটিকের কী ডিফারেন্সিয়েশন আছে। প্রথমে আমরা জেনে নেব যে ডেফিনেশনটা কি। ইউক্যারিওটিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনি সেল দ্যাট কন্টেইনস আ ক্লিয়ারলি ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানালি দ্যাট ইজ কল্ড ইউক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিকের মধ্যে এনি ইউনিসেলুলার অর্গানিজম দ্যাট ডাজ নট কন্টেইন আ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অর অর্গানালি। এক্সাম্পল হিসেবে ইউক্যারিওটিকের হচ্ছে অ্যানিমাল সেল, প্লান্ট সেল, আর প্রোক্যারিওটিকের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কি। নিউক্লিয়াস ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট থাকে আর প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়েড বা আলাদা হচ্ছে আরেকটা নাম হচ্ছে নেকেড ডিএনএ। এরপরে আছে সেল সাইজ। কীরকম সেল সাইজ হতে পারে সেটা সম্পর্কে, এটা 10 to 100 মাইক্রোমিটার আর একটা স্মল, এটা খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য নয়। ডিএনএ রেপ্লিকেশন হাইলি রেগুলেটেড উইথ সিলেক্টিভ অর্গানিজম, অ্যান্ড প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে রেপ্লিকেটস এন্টায়ার জিনোম অ্যাট ওয়ান্স, কারণ ছোটো ডিএনএ হয়, সাধারণত সার্কুলার টাইপের ডিএনএ হয়, সেই জন্য তাদের খুব সহজেই প্রোক্যারিওটিক ডিএনএটাকে রেপ্লিকেট করা যায়। অর্গানিজম টাইপ একটা ইউজুয়ালি মাল্টিসেলুলার, একটা প্রোক্যারিওটিক তো ইউনিসেলুলার। ক্রোমোজোম একের থেকে বেশি থাকে, প্রোক্যারিওটিকের হচ্ছে একটাই লং ডিএনএ থাকে, সাধারণত লুপ ফর্মেশন একটু আগেই বললাম। রাইবোজোম লার্জ হয়, প্রোক্যারিওটিকে স্মল হয়। গ্রোথ রেট ইউক্যারিওটিকের স্লো, মানে আমরা একটা অ্যানিমাল সেল, আমাদের গ্রোথ রেট খুবই স্লোলি হয়, প্রোক্যারিওটিক খুব তাড়াতাড়ি হয়, একটা ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি রেপ্লিকেট করতে পারে। অর্গানালি প্রেজেন্ট থাকে, সেল যে অর্গানালি আছে সেটা আমাদের প্রেজেন্ট থাকে, স্পেসিফিক্যালি মেমব্রেন বাউন্ড। আর প্রোক্যারিওটিকের অত মেমব্রেন বাউন্ড সেল থাকে না, অ্যাবসেন্ট। এবিলিটি টু স্টোর হেরিডিটারি ইনফরমেশন, অল ইউক্যারিওট হ্যাভ দিস এবিলিটি, কিন্তু প্রোক্যারিওটিক সেলে এই এবিলিটিটা মিসিং আছে। সেল ওয়াল আমাদের শুধুমাত্র যে প্লান্ট সেল আছে তাদের মধ্যে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। আর প্রোক্যারিওটিক সেলে কমপ্লেক্স প্রেজেন্ট ইন প্রোক্যারিওট, মানে সেল ওয়াল প্রোক্যারিওটিকে থাকে। সাইটোপ্লাজম ইউক্যারিওটিকও প্রেজেন্ট, প্রোক্যারিওটিকও প্রেজেন্ট। এবার যেটি এখানে বলা নেই সেটি হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S টাইপ অফ রাইবোজোম দেখা যায়, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S টাইপ অফ রাইবোজোম দেখা যায়, যেটা 60+40 ইউনিট ধরে হয়। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে 50+30S। এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, বা অন্যভাবে বাংলায় যদি বলা হয় তো ভেদবার্গ ইউনিট। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথম ছবিতে দেখবেন যে একটা ইউক্যারিওটিক সেল ব্লু কালারের দেওয়া আছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, আর নিচে প্রোক্যারিওটিক সেলের একটা ছবি দেওয়া আছে। বোঝার জন্য ভালো করে দেখুন, একটা লেজের মতো আছে, এটাকে বলা হয় ফ্লাজেলাম। আর বাকি আপনি সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়েড
মনে রাখবেন এই নিউক্লিয়ারকে আরেকটা নাম নেকেড ডিএনএ, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, এই সমস্ত আছে। আর ইউক্যারিওটিক সেল সম্পর্কে তো আমরা ডিটেলসেই পড়বো, ঠিক আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের যে শক্তিঘর, কোষের যে শক্তিঘর, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিকের শক্তিঘরের নাম হচ্ছে মেসোজোম। এটা মনে রাখবেন, এটা থেকে কোশ্চেন আসে যে প্রোক্যারিওটিকের যে শক্তিঘর তাকে বা রেসপিরেটরি অর্গানালি সেটা কি, সেটা হচ্ছে মেসোজোম। নেক্সট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্ট অফ সেলকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সেল বাউন্ডারি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই 3টেকে আমরা ডিটেলসে পড়াশোনা করব। প্রথম সেল বাউন্ডারির মধ্যে কি আছে, সেল ওয়াল আর সেল মেমব্রেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য এক্ষুনি আমরা যে পড়লাম সেল ওয়াল দুজনের ক্ষেত্রেই আছে, প্রোক্যারিওটিকের আছে, ইউক্যারিওটিকেও আছে। প্রোক্যারিওটিকের যে সেল ওয়ালটা আছে তার তৈরি হয় পেপটাইডোগ্লাইক্যান দিয়ে, আর ইউক্যারিওটিকের যে প্লান্ট সেল আছে সেটার সেল ওয়াল তৈরি হয় সেলুলোজ দিয়ে। যদি প্রশ্ন আসে মনে রাখবেন। নেক্সট সাইটোপ্লাজমকে ভাগে ভাগ করা হয়েছে, একটা সেল অর্গানালি, একটা সেল ইনক্লুশন। সেল ইনক্লুশন এখানেই আমরা পড়ে নিচ্ছি যে কী করে। সেল ইনক্লুশন মানে সেল থেকে স্টোর কিছু ভ্যাকুয়াল আছে যেটা স্টোর করতে সাহায্য করে। সিক্রেটরি প্রোডাক্ট বা এক্সক্রিটরি প্রোডাক্ট বাইরে গলগি বডি যেগুলো বাইরে বার করে দেয়, মানে বাংলায় যেটাকে সেলের বর্জ্য পদার্থ বলা, সেটাকেই বলা হয় ইংরেজিতে সেল ইনক্লুশন। সেল অর্গানালিকে এবার আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড, একটা নন মেমব্রেনাস। মেমব্রেন বাউন্ড এটাও আমরা বলছিলাম একটু আগে, সিঙ্গেল অ্যান্ড ডাবল মেমব্রেন আছে। আমরা এখানে সিম্পলের মধ্যে রেখেছি। প্রথম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম। আর নন মেমব্রেনের মধ্যে আছে রাইবোজোম, সাইটোস্কেলিটন অ্যান্ড সেন্ট্রিওল। ছোটোবেলায় যদি আপনি আগে মাধ্যমিক আপনি দিয়ে থাকেন তাহলে সেন্ট্রিওলের নামটা আপনি সেন্ট্রোজোমের মধ্যে শুনেছিলেন। এখন সেন্ট্রোজোমকে অতটা পাতা দেওয়া হয় না, ওই প্লুটোর মতো। তো এখন যেটাকে দেওয়া হয় সেটা হচ্ছে সেন্ট্রিওল। আর শেষে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস কোষের একমাত্র ব্রেন বলা হয়। রবার্ট ব্রাউন এটিকে আবিষ্কার করেছিলেন, তো নিউক্লিয়াস আমরা শেষে পড়ব। এবার আমরা দেখতে পাচ্ছি যে সেল ওয়াল মানে প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়াল সম্পর্কে আমরা এখানে পড়ছি। সেলের যে বাইরের কভারিংটা, আমাদের ক্ষেত্রে মানে অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু সেল কভারিং প্লাজমা মেমব্রেন দিয়েই শেষ হয়ে যায়। আর এটা সেল কোড বলে একটা জিনিস থাকে, সেগুলো এখানে ইম্পর্টেন্ট নয়। সেল ওয়ালের মধ্যে প্লান্ট সেলের যে বাইরের চারদিকটা সেটা সেল ওয়াল। ছবিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ইটের প্রাচীরের মতো মনে করতে পারেন, মানে এটা শক্ত, এর কিন্তু মুভমেন্ট হয় না। এই জন্যই প্লান্ট খুব বেশি মুভমেন্ট করতে পারে না। whereas প্লাজমা মেমব্রেন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এবং এটা একটা লিপিড মানে পিএলপি মডেল দিয়ে তৈরি হয়। এখানে দুটো মডেল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আর একটা হচ্ছে পিএলপি মডেল। এখানে পিএলপি মডেল থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে পিএলপি মডেল কে আবিষ্কার করেছিল। পিএলপি মডেল আবিষ্কার করেছিল হচ্ছে রবার্টসন 1959-এ, আর ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেছিল সিঙ্গার অ্যান্ড নিকলসন ইন 1972। দুটো থেকেই প্রশ্ন আসে, তো এই দুটোই জেনে রাখা বা মুখস্থ করে রাখা দরকার। আর জেনারেলি আপনি এবার ছবিটায় দেখুন, এখানে এই যে সেল ওয়ালটা আছে দেখছেন, কিছু ব্লু কালারের চ্যানেল করা আছে, এইগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, কিছু পেরিফেরাল প্রোটিন থাকে যেগুলো দেখছেন একটা করে, আর কিছু আলফা হেলিক্স প্রোটিন থাকে। মোটামুটি আপনি যদি ওই পিএলপি মানে হচ্ছে প্রোটিন থাকবে বাইরে, আর নিচের দিকেও থাকবে প্রোটিন, মাঝখানে থাকবে লিপিডের বাইলেয়ার। এই যে লিপিডের বাইলেয়ারটা, এর মধ্যে কোথাও চ্যানেল সৃষ্টি হবে বাই প্রোটিন, এবং সেই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, এটুকু জানলেই মোটামুটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয়ে যায়। এই ছবিটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সেল মেমব্রেন, এবং সেখানেও ইন্টিগ্রেটেড প্রোটিন দেখতে পাচ্ছেন, এবং গ্রিন কালারের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ইন্টিগ্রেটেড প্রোটিন কিছু আলাদা আলাদা জিনিস করছে, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট দুটোভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ধরুন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, মানে আপনি নিজে আপনার শক্তি ক্ষয় করে কোনো কাজ করছেন, দ্যাট ইজ কল অ্যাক্টিভ বা অ্যাক্টিভ ইনকাম। ইকোনমিক্সের ভাষায় যদি বোঝেন তাহলে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে আপনার হয়ে কেউ ইনকাম করছে এবং সেখান থেকে আপনি ইনকাম বা ডিভিডেন্ড পাচ্ছেন, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স টাইপের। তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, বা বাড়ি ভাড়া দিয়েছেন, সেখানে বাড়ি ভাড়া আছে, সেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করছেন। সো সেই রকম প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে
যে এই যে আপনি ডাইরেক্টলি যে শক্তি খরচা করে কোনো একটা ইনকাম করছেন, সেটা জন্য আপনার দরকার হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটা দেখুন আস্তে আস্তে মানে উল্টো দিকে, যখন সোডিয়াম আমাকে সেলের ভেতর থেকে বাইরে বার করতে হচ্ছে, তখন এটিপি খরচা হচ্ছে। এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কোনো কিছু ট্রান্সপোর্ট হয়, তখন সেটা নিজে নিজে হয়, মানে জলের স্রোতের মতো বেশি জায়গা থেকে কম জায়গায় জলের স্রোত এমনি বহন করে, সেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। তো সেল মেমব্রেনের একটা উল্লেখযোগ্য ভূমিকা এইরকম ট্রান্সপোর্ট করা। এরপরেও পিনোসাইড বা অন্যান্য জিনিস পড়বেন, কিন্তু সেগুলো খুব গভীরে চলে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামের জন্য সুপারফিশিয়াল নলেজটাই খুব দরকার। এবার আমরা সেল অর্গানেলির মধ্যে ঢুকছি, যেটা মেমব্রেন বাউন্ড। আমরা এক্ষুনি বলেছিলাম কিছু সেল অর্গানেলি আছে যেটা মেমব্রেন বাউন্ড, কিছু আছে সেল অর্গানেলি যেটা নন মেমব্রেনাস। তো মেমব্রেন বাউন্ডের মধ্যে প্রথমে হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড নিয়ে আমরা পড়াশোনা করছি, তারপরে ডাবল মেমব্রেনে যাব, সেটা হয়ে গেলে। তো সিঙ্গেল মেমব্রেনের মধ্যে প্রথম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ছবিটা ভালো করে দেখুন, কিছু রেটিকিউলামের মতো স্ট্রাকচার আছে, মানে কিছু পাইপ লাইক বা চ্যাপ্টা থলির মতো স্ট্রাকচার। এই রেটিকুলামকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রশ্ন আসবে ফাংশন কি, আর কিছু বিশেষ আসে না। স্মুথ মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর কোনো দানা দানা নেই, মানে রাইবোজোম নেই, এবং রাইবোজোম এর ফাংশনই হচ্ছে প্রোটিন তৈরি করা। তো যখনই রাইবোজোম থাকবে না, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা লিপিড ফাংশন বা লিপিড ফর্মেশনের জন্য দায়ী হবে। আর যদি সেটাতে রাফ বা রাইবোজোম থাকে, তাহলে তার নাম হবে আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং সেটি প্রোটিন ফর্মেশনের জন্য দায়ী হবে। এইটুকুই আমাদের জানতে হয়। ছবিটা ভালো করে দেখুন, স্মুথ ডান্ডা ডান্ডা মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর মধ্যে রাইবোজোম নেই। আর রাফ দেখতে পাচ্ছেন বুদি বুদি মতো হলুদ হলুদ কালার আছে, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার আমরা গলগি বডি এবং লাইসোজোম নিয়ে পড়াশোনা করব। গলগি বডি, লাইসোজোম দুজনেই হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। কি মেমব্রেন? সিঙ্গেল মেমব্রেন। এইবার ছবিটা ভালো করে দেখুন, প্রথমে ছিল নিউক্লিয়াসের পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে হচ্ছে গলগি বডি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি তৈরি হলো? প্রোটিন বা লিপিড। তাহলে কোনো কিছু তৈরি হওয়ার পর কোথায় যায় প্রথম? প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে। আবার বলছি, ইকোনমিক্সের ভাষায় এটাকে বুঝুন যে কোনো একটা ইউনিট প্রোডাকশন হয়, সে প্রোডাকশনের পরে প্রথমেই সে প্যাকেজিংয়ে যাবে, প্যাকেজিংয়ের পরে তারপর ডিস্ট্রিবিউশনের কাছে যাবে, তারপর রিটেলারের কাছে যাবে। তো মোটামুটি প্রোডাকশন নিউক্লিয়াস থেকে রেপ্লিকেশন হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে আসলো, সেখানে লিপিড হলো বা প্রোটিন হলো। এইবার সেই প্রোটিনগুলো যেখানে প্যাকেজিং হবে সেটি হচ্ছে গলগি বডি। এখানে যে তথ্যটা দেওয়া আছে, গলগি বডি হচ্ছে ক্যামেলিও গলগি নাম অনুসারে এটা আবিষ্কার হয়েছে, এটা স্যাকলাইক স্ট্রাকচার। মধ্যা ফাংশনটা মনে রাখতে হয় যে এখানে কী হয়, প্যাকেজিং হয়। এইবার তারপরে দেখুন লাইসোজোম আসছে। লাইসোজোমের কাজ কী? লাইসোজোম গলগি বডি থেকেই তৈরি হয়, এবং এরা কিছুটা ওই ম্যাথরের মতো কাজ করে, মানে প্যাকেজ করলাম, প্যাকেজ করার পর বিভিন্ন জিনিস এদিক ওদিকে পড়ে আছে, সেগুলোকে ঝাঁট দিতে হবে। তো ঝাঁট দেওয়ার মেকানিজমটাই লাইসোজোম করে। এরা আর কি কিছু এর মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকে যেটা ফরেন পার্টিকেলকে ডেস্ট্রয় করে, উল্টোপাল্টা কিছু যদি চলে আসে তাদের ডেস্ট্রয় করে। এবং অনেক সময় ডেস্ট্রয় করতে করতে এরা চিনতে পারে না যে কোনটা ফরেন আর কোনটা হচ্ছে নিজস্ব সেল অর্গানেলি, এবং যার জন্য সে পুরোটা একসঙ্গে ধ্বংস করে দেয়, মানে সেলফ সুইসাইডাল বম্ব টাইপের। তাই জন্যই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। আবার বলছি কেন বলা হয়, কারণ সে চিনতে পারে না যে কোনটা তার সেল অর্গানেলি, কোনটা ফরেন সেল অর্গানেলি, তখনই সে পুরোটাকেই একসঙ্গে জ্বলিয়ে দেয় আর কি। ঠিক আছে, নইলে যেটা হবে পচা ঘা হয়ে যাবে, এবং ধীরে ধীরে আপনার ওই ছোট্ট সেলটা আপনার অর্গানকে ড্যামেজ করবে, প্রথমে টিস্যুকে, তারপর অর্গানকে, তারপর বডিকে। তাই জন্যই এই মেকানিজমটা তাকে দেওয়া হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে আসছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছবিটাতে দেখুন, একটা ছোট্ট মানুষ এরকম ওয়েট লিফটিং করছে, মানে হচ্ছে আই গট দ্য পাওয়ার, মানে আমি সবাইকে পাওয়ার দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়াল প্রথম ফাংশনই হচ্ছে পাওয়ার দেওয়া। তো একটু আগে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করেছিলাম, সেখানে কি পাওয়ার দিতে গেলে এটিপি লাগে। তাহলে এই এটিপিটা কে তৈরি করে? এটা তৈরি করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, মানে একটু ডিটেলসে যদি যাওয়া যায়, অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপি থেকে এটিপি তৈরি হয় বাই ফসফোরাইজেশন। এখানে যদি স্ট্রাকচারটা দেখেন তো এরকম টাইপের একটা স্ট্রাকচার হয়, ঠিক আছে।
এবার এখানে দুটো পি এরকম ফসফরাস লেগে থাকে, এর সঙ্গে যখন আরেকটা পি এসে যুক্ত হয় তখন এডিপি থেকে এটিপি তৈরি হয়। এইটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এবং এর মধ্যে আরও প্রশ্ন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে জিনিসগুলো আছে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এর মধ্যে কিছু জিনিস থাকে যেমন F0 F1 পার্টিকেল, ঠিক আছে? এই সমস্ত ছোট ছোট জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এর মধ্যে ম্যাট্রিক্স স্পেস আছে। আর মাইটোকন্ড্রিয়াল এই যে জিনিসটা দেওয়া আছে ব্লু কালার, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। জেনে নেওয়া দরকার এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু অন্যান্য ডিএনএর মতো, বিশেষ করে নিউক্লিয়াসের ডিএনএর মতো, এ কিন্তু 50-50% ইনফিউজ হয়ে অপত্যতে যায় না, এ কিন্তু একদম অবিচ্ছেদ্যভাবে একা থাকে। তাই মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে যদি আমি লিঙ্কিং করি ইভলিউশন প্রসেসের মাধ্যমে, তাহলে একটি মহিলা থেকে তার মা এবং তারপরে তার মা, এইভাবে একটা ফাইলোজেনেটিক ট্রি আমরা তৈরি করতে পারি। তাই ইভলিউশনের ক্ষেত্রে এমটি ডিএনএর একটা বড় ভূমিকা আছে, যেখানে নিউক্লিয়াস এর মধ্যে যে ডিএনএটা আছে সেই ডিএনএটা কিন্তু মিক্সচার অফ বোথ ফাদার অ্যান্ড মাদার, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান গেট অনলি দ্য 50% জিনোম। ঠিক আছে? তো এইভাবে এটাকে পার্থক্য করা যেতে পারে। মোদ্দা কথা হচ্ছে এর মধ্যে এমটি ডিএনএ আছে, এটি এটিপি তৈরি করে, এবং এর মধ্যে যে প্রজেকশন আছে ফিঙ্গার লাইক, সেটাকে ক্রিস্টি বলে। ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু আমাদের দেহে থাকে না, প্লাস্টিড সাধারণত প্লান্টের দেহে থাকে। প্লাস্টিডের কিছু ক্লাসিফিকেশন আছে, একটু পরে আমরা দেখছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্লাস্টিডের স্ট্রাকচারটা। এর মধ্যে যে গোল গোল চাকরিগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রানা, আর তারপরে যে লিঙ্কিংগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে? এবার এই গ্রানার মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টোজোম। সেই কোয়ান্টোজোমই কিন্তু ফটোসিনথেসিস, মানে কোয়ান্টোজোম মানে গ্রিন পিগমেন্ট, এইটাই ফটোসিনথেসিস করতে সাহায্য করে। ঠিক আছে? এটাই মনে রাখবেন যে গ্রানার মধ্যে কিন্তু একটা থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডের কোয়ান্টোজোম থাকে, সেটা কি ফটোসিনথেসিস ইউনিটও বলা যেতে পারে। আর এই লাইট ফেজ আর ডার্ক ফেজ কোথায় হয়? গ্রানার মধ্যে লাইট ফেজ হয়, আর স্ট্রোমার মধ্যে ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিস হয়। এটুকু মনে রাখলেই স্ট্রাকচার পার্টটা হয়ে যায় আমাদের। এইবার আমরা প্লাস্টিডের ডিফারেন্ট টাইপ দেখছি এবং সেই টাইপ থেকে আমরা ফাংশনগুলো দেখব, এগুলোই প্রশ্ন আসে। প্রথমে হচ্ছে এটিওপ্লাস্ট। এটিওপ্লাস্ট মানে হচ্ছে এরা ক্লোরোফিলের প্রিকারসারটা তৈরি করে, ক্লোরোফিলের আগের স্টেজটা তৈরি করে। নেক্সট হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কালার, এরা কি করে? পিগমেন্ট সিনথেসিস, মানে বিভিন্ন কালার, ফুলের যে বিভিন্ন কালার হয় সেগুলো দেয়। এরপরে ক্লোরোপ্লাস্ট, আমরা জানি ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস সাহায্য করে, লিপিড সিনথেসিসও কিছুটা সাহায্য করে। নেক্সট হচ্ছে লিউকোপ্লাস্ট, এরা কি করে? ফ্যাটি অ্যাসিড সিনথেসিস সাহায্য করে। ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এরা স্টার্চ স্টোরেজের ক্ষেত্রে সাহায্য করে। এর একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে পটাটো, যেটা স্টার্চ স্টোর করে, সে নিজের জন্য স্টোর করেছিল, তারপরে আমরা আলু হিসেবে খেয়ে নিলাম সেটাকে। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট আমরা বললাম। এরপর হচ্ছে এলাইওপ্লাস্ট, যেটা লিপিড স্টোর করে, বাদামের যে বাদাম সেটা একটা এর ক্লাসিক উদাহরণ। প্রোটিনোপ্লাস্ট, এটা হচ্ছে প্রোটিন অ্যাক্টিভিটির একটা সাইট। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশন অফ প্লাস্টিড। তার মধ্যে প্রধান আপনাকে মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্ট, যেটা ফটোসিনথেসিসে দায়ী, ক্রোমো যেটা হচ্ছে কালার, আর অ্যামাইলো যেটা হচ্ছে আলু হিসেবে আমরা যেটাকে খেয়ে নিই। এরপরে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি কাজ করে? প্রোটিন সিনথেসিসের কাজ করে। এটা হচ্ছে মানে ওয়ান অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ রাইবোজোম। রাইবোজোমের দুটো ইউনিট থাকে, ছবিতে দেখতে পাচ্ছেন, একটা লার্জ ইউনিট, একটা স্মল ইউনিট। আর ছবিটা আরেকটু ক্লাসিফিকেশন ভেতরের দিকে যখন ঢুকছেন দেখছেন ই সাইট, পি সাইট, mRNA বাইন্ডিং সাইট, এই সমস্ত দেওয়া আছে। এগুলো আমরা জেনেটিক্সে আরও ভালো করে পড়ব। মোদ্দা কথা, প্রোটিন যে ফর্মেশন করে সেটা কিভাবে করে। দেখুন, ব্রেন সে কে ছিল? নিউক্লিয়াস। সে একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা যার মাধ্যমে দিচ্ছে তার নাম হচ্ছে mRNA, মেসেঞ্জার আরএনএ। সেইটা তারপরে রাইবোজোমের কাছে আসছে, তারপরে টিআরএনএ এবং অন্যান্য জিনিস বসে, অ্যামাইনো অ্যাসিড বসে একটা প্রোটিন তৈরি করছে, এবং সেই প্রোটিনটা তারপরে যাচ্ছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। মনে আছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সেইখান থেকে বেরিয়ে প্যাকেজ হচ্ছে কোথায়? গলগি বডিতে। তারপরে সেখান থেকে মানে এক্সক্রিশন বা সিক্রেশন এর মাধ্যমে সে সেলের বাইরে বেরোচ্ছে, তারপরে রক্ত দিয়ে অন্য কোথাও যাচ্ছে, যেখানে ফাংশন থেকে করতে হবে। এই হচ্ছে ওভারঅল সেলের মানে সমস্ত সেল অর্গানেলই কানেক্টিং ডট। এটা মনে রাখবেন, তাহলে দেখবেন পুরোটাই মনে থাকবে যে কার কী কাজ।
প্রথমে নিউক্লিয়াস, তারপরে ইআর, ইআর মানে আর ইআর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলগি বডি, গলগি বডি স্প্লিট করছে বা স্পিটিং করছে এবং সেখান থেকে রক্তের মাধ্যমে অন্যান্য জায়গায় যাচ্ছে। এইবার আমরা আসি যেগুলো হচ্ছে নন মেমব্রেনাস সেল অর্গানেল। একটা উদাহরণ হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল আমরা একটু আগে বলছিলাম যে আমরা আগে কি পড়েছি, সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, 9 গ্রুপের একটা মাইক্রোটিবিউলের মধ্যে থাকে। এরা সেল ডিভিশনের সময় স্পেসিফিক্যালি মেটাফেজের সময় দুটো দিকে সরে যায় এবং তারা কিছু মাইক্রোটিবিউল দেয় যার মধ্যে আর কি যে ক্রোমোজোমগুলো সেগুলো বাইন্ড হয়। তো এটা একটা অবসোলেট টপিক, মোদ্দা কথা মনে রাখবেন যে এরা সেল ডিভিশনে সাহায্য করে, এইটুকু জানলেই হবে। এরপরে আসছে সাইটোস্কেলিটন। একটু সরিয়ে দিন সাইটোটাকে। স্কেলিটন কী করছে? আমাদের বডি স্কেলিটন আমাদের ধরে রাখতে সাহায্য করছে বা স্ট্রাকচার দিচ্ছে। তো সাইটোস্কেলিটন সেলের স্ট্রাকচার দিচ্ছে। ছবিটা দেখুন কীভাবে স্ট্রাকচার দিচ্ছে। কিছু মাইক্রোটিবিউল আছে, মাইক্রোফিলামেন্ট আছে, এরা সবাই মিলে দেখুন মাইটোকন্ড্রিয়াটাকে কীরকমভাবে বাইন্ড করে আছে, ওদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে কীভাবে বাইন্ড করে আছে, যাতে নড়ে যাওয়ার সময় তারা এদিক ওদিক সরে না যায়, প্রপারলি ফাংশন করতে পারে। তো সাইটোস্কেলিটনের মেন ফাংশন হচ্ছে টু হোল্ড দ্য সেল অর্গানালি অ্যান্ড give the proper structure of the cell. Now comes the brain of the cell, that is nucleus. নিউক্লিয়াসের স্ট্রাকচারটা ভালো করে দেখুন যে প্রথমে হচ্ছে নিউক্লিওলাস মাঝখানে আছে, তারপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা এখানে ছবিতে ক্রোমাটিন নাম দিয়েছে, এরপর হচ্ছে নিউক্লিওপোর আর নিউক্লিওপ্লাজম। এই হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচার, যেটা আপনাকে চারটে যে এর ভাগ চারটেকে মনে রাখতে হবে। আর এর ফাংশন কি? এর মাল্টি ডিসিপ্লিনারি ফাংশন আছে। প্রথম ফাংশন হচ্ছে যে রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন এখানে হচ্ছে, এ বিভিন্ন সিগন্যাল দেয় সেলকে, এর বিবিধ ফাংশন আছে। আমরা শুধু মনে রাখবো একে বলা হয় ব্রেন অফ দ্য সেল, আর এর মাধ্যমেই সেলের সমস্ত যে সেলের সিগন্যালিং, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশনটা এর মাধ্যমে হয় ডিএনএ থেকে আরএনএ, এবং তারপরে ট্রান্সলেশনে আরএনএ থেকে যে পরবর্তীকালে প্রোটিন তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাইবোজোমে গিয়ে হচ্ছে। এবার আসছে যে প্লান্ট সেল আর অ্যানিম্যাল সেলের মধ্যে পার্থক্য কী। প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, আমাদের সেল ওয়াল থাকে না। মনে রাখবেন কী করে? দেখুন আমরা আমাদের যে কোনো হাত এরকমভাবে যেরকমভাবে খুশি নাড়াতে পারি। তো এটা কেন? কারণ আমাদের মধ্যে রিজিডিটি নেই। কেন? কারণ সেল ওয়ালই নেই, আমাদের তো প্লাজমা মেমব্রেন আছে। আর প্লান্টের ক্ষেত্রে কী আছে? প্লাজমা মেমব্রেনের ওপরে আবার একটা হার্ড সেল ওয়াল আছে, ঠিক আছে? তো আমাদের সেল ওয়াল নেই, প্লান্টের আছে। নেক্সট হচ্ছে প্লাস্টিড, আমরা তো সালোক সংশ্লেষ করতে পারি না, তো ওটা ওদের মধ্যে আছে, আমাদের মধ্যে নেই। ভ্যাকুয়াল ওদের মধ্যে হচ্ছে খুব লার্জ এবং সিঙ্গেল, আর আমাদের তো খুব অল্প অল্প স্টোরেজের দরকার হয়, এটা খুব স্মল এবং কখনো কখনো অ্যাবসেন্ট, কারণ আমাদের এক্সক্রিশন বলে একটা ক্ষমতা আছে, সেটা আমরা ইউরিনেশনের মাধ্যমে করতে পারি বা ফিসেসের মধ্যে করতে পারি, যেটাকে আপনি ফিকাল ম্যাটার বলেন। তো সেইভাবে আমরা ডেইলি ওই শরীরের যে সেল ইনক্লুশন, যে ওয়েস্টগুলো, সেগুলোকে আমরা বার করতে পারি, কিন্তু গাছ সেটা পারে না। গাছকে স্টোর করে রাখতে হয় ফলের মাধ্যমে, এবং সেই ফলটাই আপনি খান, বেসিক্যালি দ্য ওয়েস্ট মেটেরিয়াল অফ দ্য সেল। আর স্টোর করে রাখার জিনিসপত্রগুলো আপনি বিভিন্ন মাধ্যমে খেয়ে নেন, তো ওদের স্টোর করতে হয়, তাই ওদের ভ্যাকুয়ালটা বড় হয়, একটাই হয়। আর আমাদের কিন্তু অত স্টোর করতে হয় না, তাই আমাদেরটা ছোট ছোট হয় বা কখনো অ্যাবসেন্টই থাকে। এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের ক্লাস। আশা করব আপনারা পুরো বুঝতে পেরেছেন, পুরো সেল অর্গানালি, সেল ইনক্লুশন, নিউক্লিয়াস, এই পুরো জিনিসটা। এবং আগের পর্বে আপনারা ভাইরাস কি, ভাইরাস কেন, কোভিড-19, সার্স, মার্স, এই সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর দিতে আমি অবশ্যই তৎপর। ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। নমস্কার।